নেই পর্যাপ্ত জনবল, অকেজো যন্ত্রপাতি, সংকটের বৃত্তে বন্দী খুলনা বিভাগের বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস। মহাসড়কে বড় গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে চলছে অবৈধ 3 চাকার যানবাহন। কুষ্টিয়ায় উপেক্ষিত আদালতের নির্দেশনা, অভিযানে নামছে হাইওয়ে পুলিশ। শীতে মিলছে না কাঙ্ক্ষিত খেজুরের রস, গুড়ের উৎপাদন কমেছে সাতক্ষীরায়, গাছের সংখ্যাও কম বলছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনার নূরনগরে আছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনার স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল মুর্শেদ। সরাসরি চলে যাব আলোচনায়। খুলনা অঞ্চলের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে। এসব সমস্যার মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক সংকট, অন্যান্য জনবল সংকটের পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেসব যন্ত্রপাতি সেসব কিন্তু অকেজো থাকে দীর্ঘদিন ধরে। এসব সমস্যার সমাধানে আসলে কি ধরনের উদ্যোগ স্বাস্থ্য বিভাগ থেকে নেওয়া হচ্ছে সেসব বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন খুলনা বিভাগের স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাক্তার মঞ্জুরুল মুর্শেদ। মঞ্জুরুল সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনাকে জানাই, আজকে আমরা যে প্রতিবেদনটি দেখিয়েছি খুলনা বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা রকম সংকট রয়েছে। আমরা প্রত্যেকটা সংকট নিয়ে একটু কথা বলবো। শুরুতে যদি একটু বিশেষজ্ঞ চিকিৎসক সংকটের যেটি কথা বলা হচ্ছে যে চিকিৎসকরা ওখানে থাকতে চান না, প্রতিটি উপজেলায় আমরা দেখেছি যেখানে 20 জন চিকিৎসক থাকার কথা মাত্র 4 থেকে 5 জন রয়েছে। এই সমাধান আসলে কিভাবে করা সম্ভব? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা প্রত্যেকটা আমাদের খুলনা বিভাগে 50টি উপজেলা হাসপাতাল রয়েছে। 50টি উপজেলা হাসপাতালের প্রত্যেকটি হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট। কিন্তু আমরা জানি যে আসলে আমাদের এখন যেগুলো জনবল রয়েছে, বিশেষ করে মেডিকেল অফিসারগুলো থাকলেও যেখানে তো 10-12 জন মেডিকেল অফিসার থাকার কথা সেখানে 3-4 জন করে মেডিকেল অফিসার আছেন, এবং কনসালটেন্ট যেগুলো থাকার কথা অনেকগুলো আমাদের হাসপাতালের সার্জারি, গাইনি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স কনসালটেন্টের পদ রয়েছে। কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে গাইনি কনসালটেন্টের পদ থাকলেও সেখানে আমাদের সার্জারি, মেডিসিনের কনসালটেন্ট বৃন্দ থাকেন নাই। কারণ হচ্ছে যে আসলে এত বেশি সংখ্যক হাসপাতাল এবং বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল হওয়াতে যে মেডিসিন কনসালটেন্ট বা সার্জারি কনসালটেন্ট বা পদ যতগুলো আছে তত সংখ্যক কনসালটেন্ট আমাদের নাই, যার পরিপ্রেক্ষিতে আমরা উপজেলা লেভেলেতে পদায়ন করার পরও আমরা সেখানে রাখতে পারি না। তারা সেখানে সদর হাসপাতালে বা মেডিকেল হাসপাতালগুলোতে চলে আসে। আর আরেকটা বিষয় হচ্ছে গাইনি কনসালটেন্ট কোথাও কোথাও পদায়ন আসছে, কিন্তু পেয়ার না থাকার কারণে, যাদের অ্যানাস্থেটিস্ট কনসালটেন্ট সব জায়গাতে না থাকাতে আপনারা অবশ্য জানেন সবাই যে আমাদের এখানে অ্যানাস্থেটিক কনসালটেন্ট সাংঘাতিক সংকট রয়েছে। যেখানে যে পরিমাণ অ্যানাস্থেটিকের চাহিদা রয়েছে সেই পরিমাণ তার 1/3 অ্যানাস্থেটিক। এই সংকটের সমাধানের উদ্যোগটা কি হওয়া উচিত? অবশ্যই আমাদের এই সংকটের সমাধান আমরা চেষ্টা করছি। আমরা আমাদের অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সাথে আলাপ করছি। আপনারা জানেন পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান দেশের যে অবস্থা, এখানে পদ সৃষ্টি করার প্রয়াস চলছে, এবং অধিক সংখ্যক যাতে আমরা অ্যানাস্থেটিস্ট তৈরি করতে পারি এবং যাদের ডিপ্লোমা ডিগ্রি করতে পারে বা যারা ডিগ্রি করতে পারে, সার্জারিতে ডিগ্রি করতে পারে, সেই ব্যবস্থা মেডিকেল কলেজগুলোতে পদের সংখ্যা, মানে যারা ডিগ্রি করবে সেই ডিগ্রি করা পদের সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে, এবং ভবিষ্যতে যাতে কনসালটেন্টগুলো নিয়োগ দিয়ে তাদেরকে এখানে রাখা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে সবগুলো উপজেলাতে অপারেশন থিয়েটার থাকলেও কিন্তু অপারেশন হয় না, পাশাপাশি অন্যান্য জনবলের সংকট রয়েছে, ফলে স্বাস্থ্য সেবা কিন্তু পাচ্ছে না। আপনারা আসলে কি মানে এই পুরো বিষয়টাকে কিভাবে পরিকল্পনার মধ্যে আনছেন? জি, আমরা জানি যে আসলে আমাদের যে স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে কারণ আমাদের কনসালটেন্টের অভাব রয়েছে। অ্যানাস্থেটিক কনসালটেন্ট না থাকাতে, গাইনি কনসালটেন্ট বা অন্য কনসালটেন্ট থাকায় আমরা অপারেশন করতে পারছি না। যাদের থেকে উপজেলা লেভেলে যে সেবাটা পাওয়া দরকার ছিল সেই সেবাগুলো তারা পাচ্ছে না। তো অন্যদিকে আপনারা জনবলের যে সংকট রয়েছে, আমাদের 3য় 4র্থ শ্রেণীর জনবলের প্রচন্ড সংকট রয়েছে, যেখানে আমাদের স্বাস্থ্য সহকারীর হয়তো 50%, কোথাও 70% পদ শূন্য রয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া আমাদের চলমান ছিল এবং আছে। আমরা অলরেডি 10টা জেলার ভিতর 3টে জেলায় আমরা নিয়োগ দিতে পেরেছি, বাকি 7টি জেলায় নিয়োগ প্রক্রিয়া চলমান। আপনারা জানেন যে জুলাই পরবর্তীতে একটা আপনার বৈষম্য বিরোধী যে রয়েছে সেটা একটা প্রজ্ঞাপন আমাদের জারি হয়েছে, অলরেডি আমরা হাতে পেয়েছি। আমরা এই মাসের শেষের দিকে, আগামী মাসের থেকে আমরা আবার সার্কুলার দিয়ে আশা করতেছি 2-3 মাসের ভিতর 3য় 4র্থ শ্রেণীর যে জনবল আছে সেটা নিয়োগ প্রক্রিয়া আমরা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ।
তাতে ইনশাল্লাহ তৃতীয় চতুর্থ শ্রেণীর যে জনবলের যে সংকট সেটা কেটে যাবে ইনশাল্লাহ। কিন্তু মেডিকেল অফিসার বা কনসালটেন্টের যে সংকট এটা কাটতে একটু সময় লাগবে, কারণ আসলে উপর থেকে এটাকে অবকাঠামো যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করা সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব না। দর্শক, আসলে আমরা শুনছিলাম যে এখানকার যিনি স্বাস্থ্য বিভাগের পরিচালক রয়েছেন তিনি আসলে প্রত্যাশা করছেন যে 2-1 মাসের মধ্যে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগ হওয়ার পরে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং পরবর্তীতে তাদের অন্যান্য নানা রকম পরিকল্পনা রয়েছে এবং তারা প্রত্যাশা করছেন এসব বাস্তবায়ন করা গেলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়বে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে সবশেষ। খুলনা বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সুবিধা অসুবিধা নিয়ে আমরা একটি আলোচনা দেখছিলাম। খুলনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল্লাল মামুন রুবেল এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি। কুষ্টিয়ায় মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার অবৈধ সিএনজি অটোরিকশা নসিমন ও করিমন। এসব যানের কারণে চলতি মাসে দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। তবে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানের কথা জানায় হাইওয়ে পুলিশ। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। মহাসড়কে ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সিএনজি, অটোরিকশা, নসিমন ও করিমন। 3 চাকার এসব যানে পরিবহন করা হচ্ছে যাত্রী ও পণ্য। কুষ্টিয়ার 75 কিলোমিটার মহাসড়কে 3 চাকার যান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন হালকা এসব যানবাহনের কারণে ব্যাহত হচ্ছে ভারী যান চলাচল, প্রায় ঘটছে দুর্ঘটনা। দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি পরিবহন চালক ও এলাকাবাসীর। সিএনজি, অটোরিকশা, মাহিন্দ্র এগুলো যে পরিমাণ আমাদের যাত্রীগুলোর নষ্ট করতেছে, তারপরেও অনেকটা বিপদের সম্মুখীন। ওরা ডানে বাই বোঝে না, ওরা যখন ডানে চাপ দিয়ে বসে থাকে, আমরা হরেন দিলে ওরা চাপে না। মহাসড়ক দিয়ে সব বড় বড় গাড়ি চলে, সেখানে এই ছোট গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে, যার ফলে অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। হাইকোর্টে নিষেধাজ্ঞা জানা সত্ত্বেও 3 চাকার যান চালাচ্ছেন চালকরা। জানি যে আমাদের রুটটা নিষিদ্ধ, তারপরেও আমরা পেটের দায় এখন চলে উঠি। তাছাড়া চলবো কোথায় আমরা? সরকার আমাদের তো রোড টোড দেয়নি। অবৈধভাবে মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধে অভিযানের কথা জানায় হাইওয়ে পুলিশ। সড়কের সার্বিক শৃঙ্খলা রক্ষার্থে এদের এই চালকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয় এবং তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়। হাইওয়ে পুলিশের তথ্য মতে চলতি মাসে কুষ্টিয়া মহাসড়কে 13টি দুর্ঘটনায় 3 জন নিহত ও 24 জন আহত হয়েছেন। এসব ঘটনায় মামলা হয়েছে 3টি। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। প্রায় 3.5 বছরেও নির্মাণ শেষ হয়নি বাগেরহাটের 4টি সেতুর কাজ। এর মধ্যে একটি সেতুর নির্মাণ কাজ এখনো শুরুই করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে সরু সড়ক ও পুরনো সেতু দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে এলাকাবাসী। তবে দ্রুত নির্মাণ কাজ শেষ করতে খরচ না বাড়িয়ে প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানোর কথা জানায় সড়ক বিভাগ। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। সেতু থেকে নামতে সরু সড়কে বাসকে পাশ কাটাতে গিয়ে পড়ে যায় মোটরসাইকেল। পাশেই নির্মাণাধীন প্রশস্ত সেতু। এক প্রকল্পের মাধ্যমে বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলায় 4টি সেতু নির্মাণের কার্যাদেশ দেয়া হয় 2021 সালের 12 আগস্ট। মীর হাবিবুল আলম নামে এক ঠিকাদার এই কাজের দায়িত্ব পান। মোরেলগঞ্জের পানগুছি নদী ও শরণখোলার নলবুনিয়া খালের সেতু নির্মাণ 60% হলেও চলছে ধীর গতিতে। অন্যদিকে শরণখোলার বকুলতলা খালের শ্যামবাড়ি এলাকার সেতুর কাজ এখনও শুরুই করতে পারেনি ঠিকাদার। সরু সড়ক ও পুরানো সেতু দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে এলাকাবাসী। এখানে দুর্ঘটনা প্রায় ঘটে, ব্রিজ তো মাঝে মাঝে ভেঙেও যায়। ভারী কিছু উঠলে ব্রিজটা ঝুঁকিপূর্ণভাবে নড়াচড়া করে। সড়ক বিভাগ জানায় গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কাজের ধীরগতি আসে। এই কাজের সার্বিক অগ্রগতি এখন পর্যন্ত 40%। এই কাজের আমাদের মেয়াদ 2025 সালে জুন পর্যন্ত রয়েছে। তবে আমরা সার্বিক বিবেচনা আরো 1 বছর সময় বৃদ্ধির আবেদন করেছি, তবে ব্যয় বৃদ্ধির কোনো সুযোগ নেই। সড়ক বিভাগের তথ্য মতে চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হবে। সেতুগুলোর নির্মাণে ব্যয় ধরা হয়েছে 47 কোটি 45 লাখ টাকা। সময় সংবাদ। নির্মাণের পর 1.5 বছরেও চালু করা হয়নি চুয়াডাঙ্গা আদালতের ন্যায়কুঞ্জ। এতে বিচার প্রার্থীরা বিশ্রামের জায়গা না পেয়ে পড়েন ভোগান্তিতে। তবে ছোট টিন শেড ভবন নির্মাণে সরকারি টাকার অপচয় হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। গণপূর্ত বিভাগ বলছে উদ্বোধন হলেই সমাধান হবে সংকটের।
2023 সালের 15 জুন চুয়াডাঙ্গা আদালতে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মাণ শুরু হয় ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার। 2023 সালের 14 সেপ্টেম্বর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও তা শেষ হয়নি। টিনশেড ভবনটিতে রয়েছে বসার চেয়ার, একটি দোকান ঘর, 2টি শৌচাগার ও ব্রেস্ট ফিডিং কর্নার। বাকি রয়েছে সড়ক সহ বেশ কিছু কাজ। প্রায় 2 বছরেও নির্মাণ শেষ না হয় ক্ষুব্ধ আদালতে আসা বিচার প্রার্থীরা। লাখ লাখ টাকা দিয়ে নির্মাণটা করিয়েছে, এ তো আর আমাদের কোনো কাজে আসছে না। দূর থেকে অনেক মহিলারা আসে, তারা বিভিন্ন জায়গাতে অবস্থান করে, তো তার জন্য এটা খুলে দেওয়াটা খুবই দরকার। এ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে নির্মাণ কাজ শেষ দাবি করছে গণপূর্ত বিভাগ। ওরা ব্যবহার শুরু করেনি, এখন ব্যবহারটা শুরু করবে, তখনই আমরা পরিষ্কার করে বোঝাই দেবো ওদেরকে। গণপূর্ত বিভাগের তথ্য মতে ন্যায়কুঞ্জ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 43,45,000 টাকা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ভারতীয় ভিসা জটিলতায় চুয়াডাঙ্গার জয়নগর চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাতায়াত কমে নেমেছে অর্ধেকে। গেল ডিসেম্বর পর্যন্ত 6 মাসের তথ্য বিশ্লেষণে মিলেছে এমন তথ্য। এতে ব্যাপকভাবে কমেছে রাজস্ব আদায়। পর্যটন, স্বাস্থ্যসেবা কিংবা কেনাকাটা এমন নানা প্রয়োজনে ভারত যান বাংলাদেশিরা। তবে গেল আগস্টে সরকার পতনের পর বদলে গেছে সেই চিত্র। জরুরি চিকিৎসা ব্যতীত ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা বন্ধ করে দিয়েছে দেশটি। এতে চুয়াডাঙ্গার জয়নগর চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ভারত যাতায়াতকারী যাত্রীর সংখ্যা কমেছে ব্যাপক। পরিসংখ্যান বলছে গেল জুলাইয়ে এই চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশ যাতায়াত করেছেন 16,644 জন। আগস্টে কমে নামে 12,303 জনে। পরের মাসে কিছুটা বেড়ে 15,942 জনে দাঁড়ালেও অক্টোবর থেকে কমছে ধারাবাহিকভাবে। ভিসা দিচ্ছে না ইন্ডিয়ান হাই কমিশনারে, কিছুমাত্র মেডিকেল ভিসা দিচ্ছে, এদিকে কিছু লোকজন যাতায়াত করছে। এখানে যারা ব্যবসায়ীরা আছে তারাও কিন্তু অনেকটাই মানবতার জীবনযাপন করছে। ভিসা জটিলতা দূর হলে আবারও রাজস্ব আহরণ বাড়বে বলে প্রত্যাশার কথা জানান জয়নগর চেকপোস্টের এই কর্মকর্তা। ভারত তাদের ভিসা নীতি পুনর্বিবেচনা করে বাংলাদেশি যাত্রীদের পুনরায় ভারতে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসা এবং বাণিজ্য ভিসা প্রদান করতে থাকে, তাহলে জয়নগর চেকপোস্ট দিয়ে রাজস্ব আদায় পুনরায় বৃদ্ধি পাবে। গেল জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে জয়নগর চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত থেকে 25,33,807 টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছে জয়নগর কাস্টমস কর্তৃপক্ষ। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। মিলছে না আকাঙ্ক্ষিত খেজুরের রস, এ কারণে গুড়ের উৎপাদন কমেছে সাতক্ষীরায়। এমনকি এবছর গাছের সংখ্যাও কম বলে জানান সংশ্লিষ্টরা। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য, শীত মৌসুমে গ্রাম অঞ্চলের ঘরে ঘরে খেজুরের রস সংগ্রহ করা হয়, আর সেই রস থেকে নানা ধরনের রসের পিঠা পায়েস খাওয়ার ধুম পড়ে যায়। তবে এবার সাতক্ষীরায় গাছের সংখ্যা কমে যাওয়ায় মেলেনি পর্যাপ্ত খেজুরের গুড়। এতে খেজুরের রস ও গুড় খেতে না পারায় আক্ষেপ গ্রামবাসীর। এখন খেজুর গাছ তো নাই, খেজুর রসও পাওয়া যায় না, কেউ গাছ কাটে না। গাছ মেরে ফেলাইছে, এখন যা আছে এইগুলা আমরা কাটি। সবাই তো কাটে না, এই কিছু কিছু লোক কাটে। রসের পিঠে এটা ওটা খাওয়া যেত, সেইগুলো এখন আর হচ্ছে না। এদিকে গাছের অভাবের সঙ্গে এবার শীত কম হওয়ায় খেজুরের রস উৎপাদন সম্ভব হচ্ছে না বলে জানান কৃষি কর্মকর্তা। শীতের দৈর্ঘ্য ভালো থাকতো, কৃষকগণ যদি এটা করতো তাহলে দেশের গুড়ের চাহিদা মিটিয়ে আমাদের এই জেলার চাহিদা তো মিটত, অন্য জেলায় আমরা রপ্তানি করতে পারতাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দেওয়া তথ্য মতে জেলায় 2 লাখেরও বেশি খেজুর গাছ রয়েছে, যা থেকে প্রায় 1,500 মেট্রিক টন খেজুর গুড় উৎপাদন হয়। সময় সংবাদ, সাতক্ষীরা। ঝিনাইদহে বাড়ছে আখের সঙ্গে সাথী ফসলের আবাদ। একই জমিতে আখের পাশাপাশি চাষ করা হচ্ছে ডাল, মশলা ও সবজি জাতীয় ফসল। এতে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি বাড়ছে আখের উৎপাদনও। সূর্যের আলোয় ঝলমলে সবুজ ক্ষেত, কৃষক ব্যস্ত সময় পার করছেন রসুন, আলু সহ অন্যান্য রবি শস্যের পরিচর্যায়। মূলত আখ আবাদের শুরুতে সাথী ফসল হিসেবে এসব শস্য আবাদ করা হচ্ছে। সম্প্রতি ঝিনাইদহের কালীগঞ্জ কোটচাঁদপুর উপজেলায় আখের আবাদ বাড়াতে আধুনিক পদ্ধতিতে প্রকল্প চালু করেছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। প্রকল্পের অধীনে আখের সঙ্গে সাথী ফসল হিসেবে চাষ করা হচ্ছে ডাল, মশলা ও সবজি জাতীয় ফসল। আখ লাগানো আছে এবং এর উপরে আলুর চাষ আছে। সাথী ফসল পেঁয়াজ, আলু,
রসুন এগুলো দিয়ে আমার আখের টাকা এক্সট্রা থেকে গেছে। সংশ্লিষ্টরা বলছেন সাথী ফসল আবাদের মধ্য দিয়ে আখ চাষ বাড়লে চিনি কলের উৎপাদন বাড়বে। আখ চাষ বাড়লে এটা অবশ্যই আমার মিলের জন্য লাভজনক, যে আমি বেশি আখ পাবো, বেশি চিনি উৎপাদন করতে পারবো, দেশের মানুষকে দেশীয় চিনি খাওয়াতে পারবো এবং জাতীয় অর্থনীতিতে আমার মিলের অবদান সৃষ্টি হবে। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে বর্তমানে জেলার কালীগঞ্জ কোটচাঁদপুর উপজেলার 2 শতাধিক কৃষক আখের সঙ্গে সাথী ফসল চাষ করছেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। সময় আরও একবার মেহেরপুরের বাজারে বেড়েছে শীতকালীন সবজি, এতে দাম রয়েছে ক্রেতাদের হাতের নাগালে। তবে শীতের জন্য সরবরাহ কমে যাওয়ায় বাগেরহাটে বেড়েছে মাছের দর। বাড়তি দামে ক্ষোভ প্রকাশ অনেক ক্রেতার। হাকডাকে সরগরম বাগেরহাট শহরের কেবি মাছ বাজার। দরদামে চলছে সামুদ্রিক হিমায়িত মাছের বেচা বিক্রি। তবে সাগরে মাছ কম ধরা পড়ায় বাজারে সরবরাহ কম। অল্প পরিমাণে মিলছে পোয়া, লইটা, চন্দনা, ট্যাংরা, যার কারণে মাছের দাম বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের। সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি বেড়েছে 40 থেকে 50 টাকা। এখন যে পরিমাণ মাছ থাকার দরকার ছিল তার সাথে খুবই কম দাম, আগে 50 টাকা 40 টাকা বেশি। এদিকে শীতকালীন সবজিতে সয়লাভ মেহেরপুরের বড় বাজার, দামেও বেশ সস্তা। পাইকারি বাজারে টমেটো ও শিম 12 টাকা, আলু 15 টাকা এবং বেগুন 8 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে বস্তা প্রতি 60 থেকে 80 টাকা দরে। এতে স্বস্তিতে ক্রেতারা। তবে দাম নিয়ে খুশি না বিক্রেতারা। পরিবহন খরচও উঠছে না বলে দাবি তাদের। আপনার পালং শাক, টমেটো এগুলো মাঠে আছে, কৃষকরা দাম পাচ্ছে না। আমার খরচ হচ্ছে আপনার 55,000 টাকা, বেশি আমি পেয়েছি 33,000 টাকা, ব্যাপক পরিমাণে লস। প্রতিদিন মেহেরপুরের বড় বাজারে 15 থেকে 20 লাখ টাকার সবজি বেচা কেনা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।